সুবিধা হচ্ছে যে এটাই যে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে জবাবদিহিতা তৈরি হয় এবং সক্ষমতা প্রমাণের একটা প্রতিযোগিতা থাকে। এটা এটা এই জিনিসটা আমার মনে হয় যে মন্ত্রিসভা যে কোনো পরিবর্তনের জন্য খুব জরুরি। আর একটা বার্তা পাঠানো হয় জনগণের কাছে যে আমরা কিন্তু বসে নাই, আমরা কিন্তু যার যার পারফরমেন্স কি আছে না আছে এগুলো পর্যালোচনা করছি, আপনাদের মতামত বা জনমতকেও আমরা প্রাধান্য দিচ্ছি। এখানে দুর্বলতা, এটা তো আরেকটা হচ্ছে যে আমাদের দুর্বলতাগুলো কোথায় আমরা সেটা শনাক্ত করতে পেরেছি এবং সেটাকে চিহ্নিত করে আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি। আর বর্তমান ক্ষেত্রে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু এটা জোট সরকার, সেই জোট সরকারের একজন আনুপাতিক হারটাও এখানে কথা আসে যে আমরা একসঙ্গে আন্দোলন করেছি, তো আন্দোলনের সঙ্গীদেরকে আমরা কতটুকু এখানে গুরুত্ব দিচ্ছি সেই জায়গায় বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ে যে পরিবর্তনটা এসেছে, পার্থ সাহেবকে যে এখানে দেওয়া হয়েছে, সেটাও একটা বার্তা যে আমরা আমাদের সহযোদ্ধা যারা ছিল দীর্ঘ আন্দোলনে তাদেরকে আমরা মূল্যায়ন করছি। মোট কথা হচ্ছে একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ সুদৃঢ় করা হয় এবং প্রশাসনিক দক্ষতা সেটাও বৃদ্ধি করা হয়। কিন্তু আপনি নিশ্চয় আজকে দেখেছেন যে বিশেষ করে এখানে একটা ভাইও বললেন যে আপনিও বোধহয় এই প্রশ্নটা করেছেন যে জহিরুদ্দিন স্বপনের যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে জহিরুদ্দিন স্বপনকে কিন্তু লকডাউন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ওনাকে আরও একটা বৃহত্তর পোস্ট দেওয়া হয়েছে যেটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, এটা কিন্তু কম জিনিসটা। উনি রাজনৈতিক বিষয়ে ওনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে। রিপন ভাইরা যখন ছিলেন ক্যাম্পাসে, আমরাও তো তখনকার ছাত্র, আমরা তাদের অনুসারী ছিলাম, দেখেছি তাদেরকে, স্বপন ভাইকেও দেখেছি। উনি যথেষ্ট প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদ। আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী যদি চান তার এই প্রজ্ঞাটা কাজে লাগাতে পারবেন, এটা একটা বেস্ট অপশন শুরু হলো। অন্যদিক দিয়ে পার্থ যে তারুণ্য, তেজস্বী, যে তার যে একটা রূপ আছে এবং ইয়াং জেনারেশনের কাছে যে তার একটা আইকন একটা, সেটাকেও, এবং বলার ক্ষেত্রে দক্ষ, অনেকগুলো ইংরেজি বাংলা মিলিয়ে অনেকে, উনি হচ্ছেন তো রাষ্ট্রের স্পোর্টস পারসন মূলত এখন সেই জায়গাটা তথ্যমন্ত্রী যেটা থাকে, তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এই পরিবর্তনটাও কাজে দেবে সরকারের জন্য। সেটা কি শরিকদেরও এক ধরনের রাজনৈতিক বার্তা দেয়া সরকারের? শরিকদেরকে কোনো বার্তা দেওয়ার তো এখানে প্রয়োজন নাই, এখানে জনগণকে বার্তা দেবে। জনগণকে বার্তা দিচ্ছে যে জনগণ কি চাচ্ছে, জনগণের ভাবনা অনুযায়ী। এখন জনগণের ভাবনা আপনি তুলতে পারেন। জনগণ বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে বড় জনগণ এখন খুব পেরেশানিতে আছে। গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে কিনা জানি না, বিল বেড়েছে, তারপর তেলের দাম বেড়েছে। তো এতগুলো বাড়ানোর ক্ষেত্রে মানুষ এই জায়গায় কোনো স্বস্তিতে নাই। আজকে বিরোধী দল আমি দেখলাম অভিযোগ করলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব ব্যর্থ, মন্ত্রণালয় থেকে যথাযথ পারফরমেন্স ভালো হয় নাই। তারা আশা করেছিল যে সেখানে পরিবর্তন হবে। আমার মনে হয় যে তাদের এই আশা করাটা আইনশৃঙ্খলা যতটা অবনতি হয়েছে সেটার থেকেও সালাউদ্দিন সাহেবের প্রতি তাদের ব্যক্তিগত ক্ষোভ বেশি। কারণ সংসদে সালাউদ্দিন সাহেবকে মোকাবেলা করার মতো ওদের কারোই শক্তি নেই, একজনও পারে না। কারণ উনি যেমন আইন বিষয়ে দক্ষ, তেমনি উনি প্রশাসনিক বিষয়ে দক্ষ এবং সংসদে মূলত উনি এখন বিরোধী দল সংসদ উপনেতা হিসাবে অ্যাক্ট করছেন যেভাবে যান। তো বিরোধী দলের যে দাবিগুলো আজকে আমি যেটা দেখলাম সন্ধ্যায় তারা প্রেস ব্রিফিং করে বলেছে, সেগুলোকে আমরা একেবারে ফেলে দিতে চাই না। কারণ তারা তো বিরোধী দল, তারাও জনগণের প্রতিনিধি হিসাবে এখানে এমন ইস্যুসগুলো তুলবে। তো ইস্যুসগুলো যাতে ভালো হয় আমরা সেটাই কামনা করি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা যেটা বলেছে সেটা যে একেবারে অমূলক বলেছে তা না। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেটার হয়নি। কখন থেকে বেটার হয়নি? ডক্টর ইউনূস যে অপশাসন কায়েম করে গিয়েছিল, যে মব সংস্কৃতি কায়েম করে দিয়ে গেছিল, সে মানুষের মগজের মধ্যে এখনো সেই মব সংস্কৃতি রয়ে গেছে। আমরা দেখলাম 32 নম্বরের যে 15ই আগস্টের দিন যেটা হলো, সেটা টোটালটা একটা মব সংস্কৃতি ছিল এবং যারা মব করেছে তাদেরকে বাদ দিয়ে যাদের উপর মব করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে বিরোধী দলও স্বীকার করছে যে যথাযথ হয়নি এবং বিরোধী দলের কাছ থেকে মব সংস্কৃতিটা বেশি বিস্তৃত হয়েছে, বিশেষ করে এনসিপির কাছ থেকে। তারা যদি প্রকাশ্যে বলে যে এনসিপি এবং জামায়াত যে মব সংস্কৃতি বন্ধ করতে হবে, তাহলে কিন্তু দেখবেন যে সংস্কৃতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কারণ এই মব সংস্কৃতির মাধ্যমেই চাঁদাবাজিটা হচ্ছে, মব সংস্কৃতির মাধ্যমে পুলিশ প্রশাসন
ভালো করে অ্যাক্ট করতে পারছে না, তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হচ্ছে যে কোনো কিছু হলেই এখানে প্রেশার তৈরি হয় আমাদের উপর। মব সংস্কৃতি এমন এক অবস্থা তৈরি করেছে। তো এগুলো যদি আসলে সরকার এবং বিরোধী দল দুই দল যদি আন্তরিকভাবে হয় যে না আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন করব, তাহলে কিন্তু এটা বেটার হয়। আরেকটা বিষয় বিরোধী দল অভিযোগ করেছে লোডশেডিংয়ের ব্যাপারটা, এটাও অস্বীকার করা যায় না। শেখ হাসিনার আমলে যে লোডশেডিং ছিল তার থেকে 18 গুণ লোডশেডিং বেড়েছে বর্তমান সময়ে। এবং ডক্টর ইউনূসের আমলে লোডশেডিং যে খুব বেড়েছে তা না, লোডশেডিং তখনও ছিল কিন্তু এই মাত্রায় বাড়েনি। এই মাত্রায় বাড়েনি তার কারণ হচ্ছিল কি, কারণ শেখ হাসিনার আমলে বিদ্যুৎ নিয়ে কিন্তু মানুষের অভিযোগ ছিল না। বিদ্যুৎ বিল নিয়ে থাকতে পারে যে দিন দিন বিদ্যুৎ বেড়ে যাচ্ছে, বিল বেড়ে যাচ্ছে, কিন্তু কোনো অভিযোগ ছিল না যে বিদ্যুৎ নিয়ে, কারণ তারা যথাযথভাবে বিদ্যুৎ দিয়েছে। যে টাকা বেশি দিলেও মানুষ খুশি ছিল যে অন্তত আমি বিদ্যুৎটা পাচ্ছি, আমি আমার প্রয়োজনীয় ইন্ডাস্ট্রি চলতেছে। কিন্তু সেই জায়গায় কি দেখা গেল, ইউনূস আমলে পুরো সময়টাই এই বিদ্যুৎ খাত নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কোনো উন্নয়ন করে নাই, কিছুই করে নাই। এবং তার ধাক্কা এখন বর্তমান সরকার পোহাতে হচ্ছে। আবার বর্তমান সরকার কীরকম একটা প্রীতি দেখাচ্ছে ইউনূসের প্রতি, সেই জায়গায় তারা বলেও না যে এই যে গত 1.5 বছর ধরে এই খাতে কোনো উন্নয়ন হয় নাই এবং এই ধারাবাহিকতা রক্ষা হয় নাই। শেখ হাসিনা যে জায়গায় রেখে গিয়েছিল তার থেকে এটা ডিটোরেট করেছে, সেটা কিন্তু স্বীকার করে না। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম বিথিল। এবারের মন্ত্রিসভার রদবদলের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মন্ত্রিসভার কাঠামো নিয়ে। বিশেষ করে বলা হচ্ছে কয়েকটি মন্ত্রণালয়ে একই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার পদ রয়েছে, আবার তুলনামূলক ছোট কয়েকটি মন্ত্রণালয়ে রাখা হয়েছে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আবার কোনো কোনো মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে মন্ত্রীরা একাই সামলাচ্ছেন। এর যৌক্তিকতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেটাকে কিভাবে দেখছেন? আমার মনে হয় মন্ত্রিসভার পরিবর্তন এটা একটা চলমান প্রক্রিয়া। ইতিমধ্যেই ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তবে আমি যে বিষয়টি আলোচিত হয়নি সেটি নিয়ে আমি বলতে চাই। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মিনিস্ট্রি যদি দেখেন, এখানে কিন্তু কাজের পরিধি আগের চেয়ে অনেক বেড়েছে এবং ডিউ টু গ্লোবালাইজেশন এবং আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের কথা যদি এখন দেখেন, যে কোনো দেশের রাজনীতিতে আন্তর্জাতিকভাবে এই যে আন্তর্জাতিক সম্পর্ক এবং কোন ধারায় আগে যেমন ছিল আমাদের অনেকটাই ফরেন পলিসি ছিল একমেরু কেন্দ্রিক ছিল, এখন কিন্তু মাল্টি ডাইমেনশন হচ্ছে। সেক্ষেত্রে কাজের পরিধি বেড়েছে। সেজন্যই কিন্তু আপনি দেখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রী আছে। পাশাপাশি আপনি যদি দেখেন নতুনভাবে যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা শূন্য পদ ছিল। স্বাভাবিকভাবেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি যেহেতু প্রেসিডেন্ট হয়েছেন, এই একটা বড় মন্ত্রণালয় যেটা আসলে একটা দেশের রাজনীতিতে খুবই সিগনিফিক্যান্ট, সেখানে একজন বিজ্ঞ মেধাবী রাজনীতিবিদকেই কিন্তু সেখানে দেওয়া হয়েছে, যিনি আগেও মন্ত্রী ছিলেন। আর পাশাপাশি আর জোট সরকারের সাথে কিছু স্বাভাবিকভাবেই বিএনপির কিছু কমিটমেন্ট ছিল, সেই হিসাবে আপনি দেখেন আন্দালিব পার্থ এসেছে। আর যেই জায়গাগুলো মনে হয়েছে প্রধানমন্ত্রী মনে করেছেন যে সেখানে আমাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন, সেটা করেছেন। পাশাপাশি এটাও সত্যি আপনি যেটা বলেছেন, আমরা দেখেছি বেশ কিছু মন্ত্রণালয় কাজের পরিধিও ব্যাপক। আমরা দেখেছি একজন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি এত বড় একটা দল, এখানে কিন্তু আপনি দেখেন ডক্টর আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, হাবিবুন নবী সুহেল সহ বহু মেধাবী নেতা কিন্তু রয়ে গেছেন। তো ওনাদেরকে কিন্তু আসলে প্রপারলি যদি প্রপার স্থানে, আজকে ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই সামনে আছেন বিধায় আমি বলছি না, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন দেখেছি ওনারা কতটুকু বিজ্ঞ। ওনাদের হাত ধরেই এই স্বৈরাচার পতনের আন্দোলনে ওনারা নেতৃত্ব দিয়েছেন, আমরা ওনাদের সৈনিক ছিলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের একটা জিনিস আমলে নেওয়া উচিত, কিছু কিছু মন্ত্রণালয়ের পরিধি যেমন বেড়েছে এবং সেখানে কিন্তু প্রপারলি রাইট পারসনকে দেওয়া হয়েছে। আবার পাশাপাশি সাইড বাই সাইড এমন কিছু বড় মন্ত্রণালয় আছে, আমাদের সেটা নিয়ে ডাউট হচ্ছে। পার্সোনালি অ্যাজ এ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতে চাই, কিভাবে এই বড় মন্ত্রণালয়গুলো 2-1জন সামলাচ্ছেন, সেটা কিন্তু আসলে একটা চিন্তার বিষয়। আমি একটু খুঁজতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, যেমনটি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম বিথিল বলছিল যে একজন মন্ত্রী 3টি মন্ত্রণালয় সামলাচ্ছে, আবার আপনাদের মতো পরীক্ষিত যে নেতাকর্মী আছেন তারা বঞ্চিত হচ্ছেন। বিষয়টির পিছনে কি রহস্য? বিষয়টা খুব বঞ্চনার ব্যাপার না, আমরা বঞ্চিত হইও নি, আই মাস্ট সে।
নাম্বার ওয়ান হচ্ছে যে আমি যেহেতু মানে প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল উনি আমার সামনে কথাগুলো বলেছেন যে আমি একটু বিব্রত, আমি কোয়াইট এম্বারাসড আই মাস্ট সে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান। আর আপনার প্রশ্নে যেটা বলছে, আমি মোটেই মানে বঞ্চিত নই, আমি তো পার্টির একজন দায়িত্বশীল মানে জায়গায় আছি, আমি আমার দায়িত্ব পালন করছি। আপনি যে অনেকগুলো কথা বলছেন, আমার এই কথাগুলো উত্তর তো আমার অনেক মন্ত্রী দিতে পারছেন না এখানে এসে, তো সুতরাং আমার এই কথাগুলো তো আমি তো দলের পক্ষেই কথাগুলো বলছি, সুতরাং এটাও এক ধরনের দায়িত্ব পালন করা। আচ্ছা, দ্বিতীয়ত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার আমরা আমাদের কাজটি করছে, আমি বা যাদের নাম উনি বললেন, আমরা কিন্তু ইলেকশন করিনি। গভর্নমেন্টে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি প্রতি 10 জনের বিপরীতে একজন আপনি মন্ত্রী নিতে পারেন, মানে যারা অনির্বাচিত ব্যক্তিকে মন্ত্রিসভা নিতে পারেন। তো মিনহোয়াইল কিন্তু এই যে মানে অনির্বাচিত মন্ত্রীদের, যাদের অনির্বাচিত ব্যক্তিদের মধ্যে যাদের মন্ত্রিসভায় আনা হয়েছে, সেটা সেগমেন্টটা টোটালি এটা মানে পূর্ণ বলা যেতে পারে। সুতরাং ইন দ্যাট কেস আমাদের নেয়ার রাইট নাও কোনো সুযোগ নেই, মানে আমি যদি এভাবে বলি। তো হোয়াট এভার, মানে আমি তো বেসিক্যালি আমি দলের লোক, তো আমি আমার দলের জন্যই কাজ করছি। প্রাইম মিনিস্টার যেভাবে বা পার্টি চেয়ারম্যান যেভাবে চিন্তা করেন তার দলের সহকর্মীদের বেলায় সেটি হবে। তো ওই বিষয়ে আমি বলতে চাচ্ছি, মানে আমার মনে আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। কিন্তু আরো একটি প্রশ্ন রাখতেই চাই ডক্টর আসাদুজ্জামান রিপন। অতীতে আমরা একটি কথা প্রায় শুনেছি, সেটা হচ্ছে হাইব্রিড নেতা। দেখা যায় দলের সাথে সেভাবে সম্পৃক্ত থাকে না, হঠাৎ করে পদবি রাতারাতি পেয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বর্তমান মন্ত্রী পরিষদ কতটা বেরিয়ে আসতে পেরেছে? আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে আপনার কাছে উত্তরটি নিতে আসবো। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিগত সময়ে আমরা যে রাতারাতি নেতা বনে যাওয়ার বিষয়টি দেখেছি, এই যে রাজনীতিতে যাদের বলা হয় হাইব্রিড নেতা, এবারের মন্ত্রী পরিষদ সেই সংস্কৃতি থেকে কতটা বেরিয়ে আসতে পেরেছে? আমার কাছে তো এরকম মনে হয় না যে হাইব্রিড নেতা অনেকেই মানে এখানে এসেছে, আমার কাছে এরকম মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে, যারা মোটামুটি পোড় খাওয়া দীর্ঘদিনে যাদের দলের মধ্যে ইনভলভমেন্ট ছিল, যারা কন্ট্রিবিউট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারাই তো। এমনকি আমাদের দেশে আমরা যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলাম, আপনি দেখেন মানে তার ত্যাগ, তার কমিটমেন্ট, ত্যাগের চেয়ে আমি ত্যাগ তো অনেকেই করি, বাট কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হি ওয়াজ হাইলি কমিটেড টু দ্য পার্টি, তাই না? তো আমরা এগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিঃসন্দেহে বিবেচনা নেন, স্যাক্রিফাইস নেন, কন্ট্রিবিউশন নেন, অ্যাবিলিটিকে বিবেচনা করেন, প্রুডেন্সকে বিবেচনা করেন, অ্যাট দ্য সেম টাইম কমিটমেন্টকেও বিবেচনা করেন, কমিটমেন্ট পার্টির প্রতি, সরকারের প্রতি, দেশের প্রতি, এগুলো, এবং সবচেয়ে বড় কমিটমেন্ট টু দ্য পিপল, জনগণের প্রতি। নানান বিবেচনাই থাকে, এটা সত্য। এবং আবার এটাও অসত্য না যে মানে পোস্ট 5th অগাস্টে কিছু কিছু জায়গায়, যেটা আমি জানি, আমি তো বেসিক্যালি রাজনীতির বাইরে তো আমি সংবাদপত্রের লোক, আমি তো সংবাদপত্রের সম্পাদকও। তো সেখানে যেটা আমরা রিপোর্ট পেয়েছি কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের স্থানীয় পর্যায়ে কোনো নেতা দেখা গেল যে মানে তারা, আপনি যে অভিযোগটা করলেন, এরকম অনেক হয়তো মানে রাতারাতি নেতা বনে যান, রেফারেন্স দিয়েছেন। রাতারাতি আসলে নেতা বনা যায় না। আমি তারেক রহমান সাহেবের তার সাথে আমার একটা পার্সোনাল কনভারসেশনের কথা আমি যদি বলি, উনি একসময় আমাকে বলেছিলেন যে পদ অনেককে দেওয়া যায়, বড় পদও দিয়ে দেওয়া যায়। একজন পার্টির যিনি নেতা, মানে পার্টির যিনি হায়ারার্কিতে যারা থাকেন, তারা একজনকে পদ দিয়ে দিল, পদ দিলেই কিন্তু নেতা হওয়া যায় না। পদ অনেককে আপনি দিতে পারবেন, কিন্তু নেতা বানিয়ে দিতে পারবেন না। নেতাটা হয়ে উঠতে হয়, নেতা বানানো যায় না, ভেরি ডিফিকাল্ট। নেতা হতে হয় থ্রু এ প্রসেস, নেতা হতে হয় through an acceptance. Without having an acceptance from your party, মানে rank and file, আপনি পদবি হোল্ড করতে পারবেন, কিন্তু নেতা হিসেবে আপনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব আনিস আলমগীর, মন্ত্রী পরিষদের আকার বাড়লো, কার্যকারিতা বাড়বে কি? কতটা আশাবাদী হতে পারছেন? আকার তো অনেক বড়, 55 মেম্বার্স তো অনেক, আর তারপর আবার 10 জনের মতো, 12 জনের মতো, 55 না 52। আমাকে আজকে আমি ইয়েতে দেখলাম, বিডি নিউজের একটা ইয়েতে দেখলাম, আমি গণে দেখেছি। তারপর আবার 10 থেকে 12 জন উপদেষ্টা। আকার কিন্তু কম না, এর থেকে তো বেশি হওয়া তো আরো একেবারে আমি মনে করি যে মানে অবিবেচক হবে আর কি, এত বেশি সংখ্যা যদি আরো বাড়ে। তো যেটুকু আছে সেটুকু তো কাজ করার জন্য যথেষ্ট মনে হয় আমার ইয়েতে। যেমন কি
এই যে পরিবর্তনটা আসলো, সেখানে আপনি দেখেন ধর্ম মন্ত্রণালয়, সেখানে একটা ছোট মন্ত্রণালয়, সেখানেও আরও একজনকে নিতে হলো। কি এমন জরুরি হয়ে গেছে আমি জানি না। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা স্মরণ করছে অনেকে যে এটাতে বেশি হয়ে গেছে না। আমি মনে করি যে তাদের ডাইভার্সিফিকেশন আছে। আজকে তো দুইজনকে দায়িত্ব বন্টন করে দিল। শামা আবায়েদকে মানে ফরেন ইয়েতে এমন অবস্থায় রেখেছে যে আপনার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল বিষয়গুলো থেকে বাদ দেওয়া হয়েছে বলা যায়। তাকে অন্য কিছু মানে সংগঠন আদার্স এই জাতীয় দায়িত্ব দেওয়া হয়েছে, সংস্কৃতি। তারপর আমার মনে হয় যে এখানে ওই যে রিপন ভাই বলেছিলেন যে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং বাইরে যাচ্ছেন, সেটা তো জরুরি আছে। দুইজন প্রতিমন্ত্রী থাকলেও মূলত তারা দুইজনই তো কাজ করবেন। ছোট মন্ত্রণালয়ে যেমনটি দেখা যাচ্ছে মন্ত্রী রয়েছে, প্রতিমন্ত্রী রয়েছে, আবার উপদেষ্টাও রয়েছে। সরকার কি রাজনৈতিক পদ বাড়াতে চাচ্ছে? আমি জানি না, যেমন তথ্য মন্ত্রণালয়, এখানে দুইজন মন্ত্রী আছেন, আবার এখানে উপদেষ্টা একজন আছেন। এতগুলো কি জন্য আমি জানি না। আবার এরকম আমি যেটা বললাম আপনাকে ধর্ম মন্ত্রণালয়, সেটারও কোনো প্রয়োজন মনে করি না। আমার মনে হচ্ছে পারফরমেন্স বেস তাদেরকে বরং আরও 6 মাস পর্যবেক্ষণ করে বা আরও আগে পর্যবেক্ষণ করে বাতিল করা যেতে পারে। এখানে দায়িত্ব বন্টন আবার যদি হয় সেটা আরো ভালো হয়। যারা ভালো করবে, যারা ভালো করছে, এগুলো পর্যবেক্ষণে রাখা উচিত। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল যে পর্যবেক্ষণের কথা আনিস আলমগীর বলছিল, সেই পর্যবেক্ষণের মানদণ্ড আসলে কি হওয়া উচিত? সেখানে কি আসলে দক্ষতা গুরুত্বপূর্ণ নাকি দলীয় আনুগত্য? আসলে পর্যবেক্ষণের তো কিছু ইন্ডিকেটরস আছে। এখন ডিপেন্ড করছে যে এই সরকারের যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বেসড অন নেসেসিটি কিন্তু উনি মন্ত্রিসভার ধরেন যেখানে প্রয়োজন বেশি, যেখানে কাজের পরিধি বেশি, সেটা দেখেই কিন্তু দিচ্ছেন। পাশাপাশি যে কথাটা আলোচনায় এসেছে উপদেষ্টার কথা, সম্মানিত সহ আলোচক বলেছেন 8 থেকে 10 জন উপদেষ্টা আছে। উপদেষ্টা কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রিতেই থাকতে পারে, এবং এক একটা মিনিস্ট্রিরও কিন্তু আপনি যদি স্মল মিডিয়াম সাইজ ডিভিশন করেন, সেখানেও কিন্তু উপদেষ্টা হতে পারে। আপনি দেখেন অনেক দেশেই যে উপদেষ্টার আসলে কোনো নাম্বার অফ এমন সেট আপ নাই যে 8 থেকে 10 জনের বেশি হওয়া যাবে না। প্রয়োজনে প্রতিটা মিনিস্ট্রিতেই স্ব বিষয়ে বিশেষজ্ঞ উপদেষ্টা হতে পারেন। এটা কিন্তু গুড সাইন যে উপদেষ্টা বেশি হওয়া, আমি কিন্তু এটা পজিটিভ দিকে সাইন হিসেবে দেখছি। আপনি দেখেন যে একজন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছেন, ওই মন্ত্রী যদি ওই বিষয়ে বিশেষজ্ঞ না হন, এবং উনি তো চাইলে সেই বিষয়ে বিশেষজ্ঞ কাউকে উপদেষ্টা হিসেবে দিতে পারেন, দুজনকেও দিতে পারেন। কাজে উপদেষ্টা বেশি হওয়াটা আমি কোনোভাবেই এটাকে নেগেটিভ দেখছি না, আমি দেখছি এটা পজিটিভ ট্রেন্ড হিসাবে। পাশাপাশি সম্মানিত সহ আলোচকের আরেকটা বিষয় নিয়ে আমি একটু বলতে হচ্ছে, উনি যে কথাটা বলেছেন শেখ হাসিনার শাসন আমলে যে বিদ্যুৎ নিয়ে কারো অভিযোগ ছিল না, আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। তখন অনেক কিছু নিয়ে অভিযোগ ছিল, কিন্তু কথা বলার স্বাধীনতা সেখানে ছিল না। আজকে আপনি দেখেন আগের সরকার আগে কে কি করেছে, যে কথাটা আমরা শেখ হাসিনাকে সবসময় বলতে শুনতাম, আমরা কিন্তু তখন আমরা চাইলেও আসলে আমরা কোনো কিছু নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল না। রাজনীতিতে সমালোচনা করার স্পেসটা দেওয়া উচিত। আজকে দেখেন প্রধানমন্ত্রীকে নিয়েও কিন্তু বিরোধী দল এবং সাধারণ মানুষ কথা বলতে পারছে, আলোচনা সমালোচনা করতে পারছে, যেটা আগে সেই স্পেসটা ছিল না। এবং এই করতে পারছে বিধায়ী কিন্তু বিদ্যুৎ নিয়ে মানুষ এত কথা বলছে। সরকার তো নাকচ করছে। সরকারের তরফ থেকে দায়িত্বশীল ব্যক্তিরাই বলছে যে জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের দায় কোনোভাবেই সরকারের নয়। তাহলে আসলে দায় কার? আমি সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের যে বিষয়টি আলোচনায় এসেছে, কিন্তু সরকার তো আমরা দেখছি সেই দায়কে নাকচ করছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছে যে এর জন্য সরকার কোনোভাবে দায়ী নয়। তাহলে দায়টা আসলে কার? আসলে প্রথমে আমি আসতে চাই জ্বালানি তেলের, এটা একটা বৈশ্বিক সমস্যা। আপনারা সবাই অবগত আছেন, বৈশ্বিকভাবে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, সেটার সংকট কিন্তু সারা বিশ্বেই আছে। বরং অনেকটাই জ্বালানি ক্ষেত্রে আমরা সে সংকট অনেকটাই উত্তরণ করেছি। পৃথিবীর অনেক দেশেও কিন্তু এই সংকটটা এখনও ব্যাপকভাবে আছে সংকটটা। আর যেটা হচ্ছে রিসেন্টলি আপনি যে ইলেকট্রিসিটি, যে বিদ্যুৎ নিয়ে যে অভিযোগ, এটা আছে, যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। স্বাভাবিকভাবেই সরকারের অস্বীকার, আপনি যেটা বলছেন, এটা পলিটিক্যালি মানুষ অনেকভাবেই অনেক প্রবলেম ডিফেন্ড করে স্টেটমেন্ট দেয়, সেটা হতে পারে। বাট এটা যে সমস্যা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
তবে এইটা আমি বলতে চাই, এই বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েছে গত 6 মাস আগে। আপনি এই যে সমস্যাটা, এই সমস্যাটা আগে থেকেই ছিল, আমরা হয়তো প্যারাসিটামল প্ল্যানে সলভ করেছি। এই বছর আপাতত কিভাবে সমস্যার সমাধান করা যায়, 6 মাস, আগামী 1 বছর কিভাবে করা যায়, ব্যাপারগুলো তাই ছিল। পার্মানেন্ট সলিউশন, মাস্টার প্ল্যান ইন দ্য লং রান, এই যে সংকট সমাধান, সেই সংকটের সমাধান কিন্তু কেউ বিগত সরকারগুলো যারাই ছিলেন তারা কিন্তু এই সংকট সমাধানের জন্য পথ খুঁজে নেয়নি। প্রত্যেকেই চিন্তা করেছে আমাদের ট্রাম, আমাদের সময়টা যেন এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকটটা ব্যাপক না হয়, কোনো না কোনোভাবে আমদানি করে প্রতিবেশী দেশ থেকে। এবং এগুলোর এই যে আপনি বিদ্যুৎ সংকটের ইস্যুটা দেখছেন, আমরা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র থেকেও কিন্তু বিদ্যুতের যে একটা ডিপেন্ডেন্সি ছিল, এবং এগুলো যদি স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সম্পর্কটাও যদি সে আগের মতো না থাকে, তাহলে এখানে একটা সংকট কিন্তু বিদ্যুৎ হতে সংকট পারে। এখন কেন তীব্র আকার ধারণ করেছে? তা আপনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের সম্পর্কের কিছু কিছু ইস্যু নিয়ে কিন্তু এখানে আপনি দেখেন রিসেন্টলি যে প্রধানমন্ত্রীর ভিজিট, ওই দেশে সফর নিয়ে এবং আরও কিছু ইস্যু নিয়ে আমাদের দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় দেওয়া, এই ইস্যুগুলোতে নিয়ে কিন্তু কিছুটা টানাপোড়েন আছে। তাই এটারই হয়তো ইম্প্যাক্ট হতে পারে, নয়তো হঠাৎ করে কেন বিদ্যুতের সমস্যা এত প্রকট হতে যাবে। আমি এটা প্রেডিক্ট করছি, বাট এক্স্যাক্টলি কি সমস্যা সেটা হয়তো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। জনাব আনিস আলমগীর, সরকারি দায়িত্বশীল ব্যক্তিরা বলছে যে বিদ্যুতের এই সংকটের জন্য বিগত ফ্যাসিবাদী শাসনামল দায়ী। দায়িত্ব গ্রহণের 6 মাস পরে এসে আসলে এই কারণ কতটা যৌক্তিক? এর কোনো যৌক্তিকতা নাই, এটা পরিসংখ্যান তাই বলে না। আমাদের ভেরি রিসেন্টলি একটা পত্রিকা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলো, সেখানে বললো যে শেখ হাসিনার আমলে যে বিদ্যুৎ, মানে গত 2 বছরের উদাহরণ দিল, যে 2 বছর আগে যা ছিল তার থেকে 18% বাড়ছে, আর বেশিও বাড়ছে অনেক জায়গায়। হ্যাঁ, কিন্তু আবার দেখাচ্ছে যে 5 বছর যদি হিসাব করে তাহলে প্রায় 50% বেড়েছে। তার মানে শেখ হাসিনার শেষ দিকেও ক্রাইসিস কিছুটা ছিল। মানে আমি জানি না হিসাবটা কীরকম। মানে শেখ হাসিনার আপনি যদি পুরোটা 5 বছর ধরেন, 3 বছর শেখ হাসিনার 3 বছর থেকে যদি দেখেন, তাহলে এখন 50% বেড়ে গেছে। আর শেখ হাসিনার শেষ সময়টা, ইউনূসের সময় থেকে শুরু করে যদি হিসাব করে তাহলে 18% বেড়েছে। তো তার মানে এটা সাফারিংস হচ্ছে। পত্রিকাগুলো তো বিনা তথ্যের উপর রিপোর্ট করে নাই, তাই না? নাকি এই সরকারের সাথে মানে শত্রুতা আছে? আর এত জানানোরও দরকার কি? জনগণ নিজেই তো সাক্ষী। পত্রিকার রিপোর্ট তো আর লাগতেছে না। প্রত্যেক ঘরে ঘরে লোডশেডিং, কোন জায়গায় লোডশেডিং নাই, এবং সরকারি দল বিরোধী দল অস্বীকারও করছে না। তো যে কারণে হোক, আপনি নিজে কি করেছেন সেটা হচ্ছে বড় প্রশ্ন। আপনি শুধু পুরনো কিচ্ছা কাহিনী বললে মানুষ এটা নেবে না। ওই কিচ্ছা কাহিনী মানে আমরা চাই না বলেই তো নতুন সরকার আসছে, তাই না? তো নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা, মানুষ দ্রব্যমূল্যটা ঠিকমতো পায়, এবং জ্বালানি এই যে সংকট সেটা যাতে না হয়, এই দুইটা কিন্তু তাদেরকে ডাইরেক্ট করে। থ্যাঙ্কস গড যে পানি নিয়ে সংকট হয় নাই। পানি নিয়েও যদি শুরু হয় তাহলে তো আরও কঠিন হয়ে যাবে। তো এই অবস্থায় আমরা আশা করি যে সরকার যে সমস্যাগুলো রেজ করে সেগুলো দক্ষ জনবল দিয়ে শেষ করতে হবে। সেখানে যদি মনে করে যে ওই পতিত সরকারের মানে লোকজন তাদেরকে সাপোর্টাইজ করছে, সেগুলো বের করুক। এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই। এটা হচ্ছে যে ওনার ন্যূনতম লাগাম ছাড়া কথাবার্তা। এটার একটা লাগাম একটু থাকতে হয়। এটা লাগাম ছাড়া কথাবার্তা, এগুলো কোনো জবাব দেওয়ার প্রয়োজন নাই। পরিসংখ্যান এগুলো বলে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। একই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে জি, চাই। আপনাকে ধন্যবাদ। সরকার কি অজুহাত দেবে না সমাধান দেবে? সরকার অজুহাত মোটেই দেয়নি, সরকার সমাধানের পথেই আছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, মানে আনিস আলমগীর সাহেবের বক্তব্যে মনে হচ্ছে যে দায়টা এই সরকার, ইনফ্যাক্ট দায়টা আমাদের না। আমাদের সরকারের বয়স কত? 6 মাস। আমি খুব কাট করে উত্তরগুলো দেব। আমি একটা উত্তরাধিকারের সূত্রে আমি একটা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি। শেখ হাসিনা সরকার, এটা সত্য কথা, মানে রেন্টাল পাওয়ার ইউনিট, কুইক রেন্টাল, নানান কিছু নামে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার কিছু ভাড়া খাটা বিদ্যুৎ কোম্পানি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এগুলোর জন্য আমাকে 52,000 কোটি টাকা
মানে তাদেরকে পরিশোধ করতে, অঙ্কটা 52,000 কোটি টাকা। আচ্ছা, এরপরে এই যে আপনার দেশের তো মানে কি বলে আপনার রিজার্ভ কিছু ছিল, তো ওই লাইনে আমি যাব না। এখন যে আমাকে প্রতি বছর চুরির টাকার কিস্তি শোধ করতে হয়, একজন মানে ওই যে একটা আছে যে খাওয়া দাওয়ার কোনো খবর নাই, শুধু গ্লাস ভাঙ্গার জরিমানা দিতে হচ্ছে আমার। এই সরকার আপনার যে এলএনজি, আমরা একসঙ্গে আমরা এলএনজি দিয়ে আমরা আমাদের পাওয়ার রেন্টাল বা কুইক রেন্টাল এগুলো চালাতাম, আমরা গ্যাস সেক্টর দিয়ে আমরা চালাতাম, কিন্তু এখন তো আমাকে এলএনজি আনতে হয়। $3.88 বিলিয়ন শুধুমাত্র 25 সালে ব্যয় করতে হয়েছে। দিস ইজ নট দ্য সলিউশন। আপনার আমি 9% জনাব আনিস আলমকে যেখানে ইঙ্গিত করেছে এই যে 6 মাসের যে কথাটি আপনি বলছেন, সেখানে দক্ষতা কিংবা পরিকল্পনার কোনো খাতি আছে? দিচ্ছি আপনি যে এলএনজি আমি একটা জাস্ট একটা সেকেন্ড নিচ্ছি আপনাকে। এলএনজি টার্মিনাল একটা যে গন্ডগোল হয়েছে, এটা তো দেখছেন না, এটা নিয়ে কথা বলছি, এটাই মূল ঘটনা তৈরি করেছে এবং সাফারিংস হচ্ছে। আপনি যে বলছেন যে অন্যরা শুধু বসিয়ে বসিয়ে দিয়ে দিছে, এখানে কত দিচ্ছে সেইটা একটা সেকেন্ড দেন না আপনি আমাকে। পিটার হাসের যে প্রতিষ্ঠান, যে এনার্জি